চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আফতাবুন নাহার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা শিল্প অর্থনীতির চতুর্থ অধ্যায় থেকে আলোচনা শুরু করেছিলাম। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা জানি শিল্পের কেন্দ্রীয়করণ কি, অর্থাৎ কোনো শিল্পের উৎপাদন, বাজার ইত্যাদি যদি কোনো একক বা অল্প সংখ্যক শিল্প এবং ফার্ম দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে আমরা তাকে বলছি শিল্পের কেন্দ্রীয়করণ। চলো আজ আমরা দেখে নিই আমাদের আজকের পাঠে কী রয়েছে। আমাদের আজকের পাঠে রয়েছে শিল্পের কেন্দ্রীয়করণের প্রকারভেদ। শিল্পের কেন্দ্রীয়করণের প্রকারভেদের মধ্যে শিল্পের বাজার এবং গড় কেন্দ্রীয়করণের পার্থক্য, শিল্পের সামগ্রিক কেন্দ্রীয়করণ ও বাজার কেন্দ্রীয়করণের পার্থক্য, শিল্পের সামগ্রিক ও গড় কেন্দ্রীয়করণের পার্থক্য এবং সবশেষে কেন্দ্রীয়করণ ও একচেটিয়া ক্ষমতার মধ্যে সম্পর্ক। প্রথমেই আমরা দেখে নিই শিল্পের কেন্দ্রীয়করণের প্রকারভেদ কি কি রয়েছে। ব্যাপক অর্থে যদি আমরা বলি, শিল্পের কেন্দ্রীয়করণকে আমরা সাধারণত তিনটি ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে সামগ্রিক কেন্দ্রীয়করণ বা এগ্রিগেট কনসেন্ট্রেশন, অর্থাৎ সামগ্রিক কেন্দ্রীয়করণ বলতে এমন একটা অবস্থাকে বোঝায় যে অর্থনীতিতে যেখানে কতিপয় ফার্ম এবং শিল্পের মধ্যে দেশের অর্থনৈতিক সম্পদ বা উৎপাদন কেন্দ্রীভূত থাকে। অর্থাৎ কোনো দেশের অর্থনীতিতে যদি মোট আভ্যন্তরীণ সম্পদের বা জাতীয় সম্পদের যদি আমরা ধরি 10টি শিল্পের অবদান শতকরা 30%, তার অর্থ হলো শিল্পের কেন্দ্রীয়করণের মাত্রা হবে 30%। এরপর আমরা দেখি গড় কেন্দ্রীয়করণ, যাকে আমরা বলছি অ্যাভারেজ কনসেন্ট্রেশন। একটা শিল্পে মোট উৎপাদনকে শিল্পে অন্তর্গত যতগুলো ফার্ম রয়েছে সেই ফার্মের সংখ্যা দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাব গড় কেন্দ্রীকরণ, যেটাকে আমরা বলছি অ্যাভারেজ কনসেন্ট্রেশন। শিল্পের 3 নম্বর কেন্দ্রীয়করণ হচ্ছে বাজার কেন্দ্রীয়করণ, অর্থাৎ কোনো দ্রব্য বা সেবার উৎপাদন যদি অল্প কয়েকটি ফার্ম কর্তৃক নিয়ন্ত্রিত হয় তাহলে আমরা তাকে বলি বাজার কেন্দ্রীয়করণ। আবার যদি আমরা দেখি ক্রেতা এবং বিক্রেতার দৃষ্টিকোণ থেকে শিল্পের কেন্দ্রীয়করণকে দুটো ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে বিক্রেতা ভিত্তিক কেন্দ্রীয়করণ, যেখানে বিক্রেতাই থাকে মুখ্য। আবার দেখি আমরা ক্রেতা ভিত্তিক কেন্দ্রীয়করণ, যেখানে ক্রেতাকে কেন্দ্র করে শিল্পের কেন্দ্রীয়করণ ঘটে। সেই ধরনের বাজারকে আমরা বলছি ক্রেতা ভিত্তিক কেন্দ্রীয়করণ। আমরা বিক্রেতা ভিত্তিক কেন্দ্রীয়করণের কথা বলছিলাম। কোনো শিল্পে বা বাজারে পণ্য বা সেবা উৎপাদনকারী ফার্ম বিক্রেতার সংখ্যাভিত্তিক বাজার শেয়ারকেই বলা হচ্ছে বিক্রেতা ভিত্তিক কেন্দ্রীয়করণ। অর্থাৎ এ ধরনের কেন্দ্রীয়করণে বিক্রেতা ফার্মের সংখ্যাই হচ্ছে মুখ্য। যদি মনোপলি বা একচেটিয়া বাজার হয় তাহলে একজন মাত্র বিক্রেতা এই পণ্যের সম্পূর্ণ উৎপাদন নিয়ন্ত্রণ করে, তাহলে এক্ষেত্রে বিক্রেতা ভিত্তিক কেন্দ্রীয়করণ হবে 100%। আবার ডুওপলি বাজারে দুজন বিক্রেতা পুরো বাজারকে নিয়ন্ত্রণ করলে, বাজার দুটির শেয়ার সমান থাকলে, তাহলে সেখানে বিক্রেতা ভিত্তিক কেন্দ্রীয়করণ হবে 50%। আবার ক্রেতা ভিত্তিক কেন্দ্রীয়করণ যদি আমরা দেখি, একটা শিল্পে বা বাজারে কোনো পণ্য বা সেবা উৎপাদন করে ক্রেতার সংখ্যাভিত্তিক ক্রয়ের শতাংশ নির্দেশনাই হচ্ছে ক্রেতা ভিত্তিক কেন্দ্রীয়করণ।
বা যদি স্বল্প সংখ্যক মুষ্টিমেয় ক্রেতা পুরো ক্রয়ের অধিকাংশ নিয়ন্ত্রণ করে তাহলে ক্রেতাভিত্তিক কেন্দ্রীয়করণ হয়। মানবশ্রেণী বাজারে একজন মাত্র ক্রেতা কোনো পণ্য বা উপাদানের সম্পূর্ণ ক্রয় করে, যেটা আমরা জানি মানবশ্রেণী বাজারে। কাজেই মানবশ্রেণী বাজারে ক্রেতাভিত্তিক কেন্দ্রীয়করণ হবে 100%। অন্যদিকে ডুয়োপ শ্রেণী বাজারে দুজন ক্রেতা থাকে, তাহলে ডুয়োপ শ্রেণী বাজারে দুজন ক্রেতা সমবাজার ক্ষমতা সম্পন্ন হয়, তাহলে তারা সমান পরিমাণ উৎপাদন ক্রয় করবে, সেক্ষেত্রে তাদের বাজার কেন্দ্রীয়করণ হবে 50%। আর অলিগোপলি বাজারে মুষ্টিমেয় ক্রেতা থাকে, সেখানে কেন্দ্রীয়করণের মাত্রা কম হয়। এবার আমরা দেখি শিল্পের সামগ্রিক কেন্দ্রীয়করণ কি। সেটা এমন একটা অবস্থা যে অর্থনৈতিক কতিপয় ফার্ম এবং শিল্পের মধ্যে যদি দেশের অধিকাংশ সম্পদ বা উৎপাদন কেন্দ্রীকরণ হয় তাহলে তাকে আমরা বলছি সামগ্রিক কেন্দ্রীয়করণ। যদি আমরা একটা কাল্পনিক ছকের মাধ্যমে দেখি, যেখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় ফার্ম হচ্ছে 61টি, 2016 এবং 17 দুটি দশকে আমরা দেখিয়েছি জিডিপিতে শতকরা হার, দুটি সনে আমরা জিডিপি শতকরা হার পরিমাপ করেছি। যেখানে ফার্ম যদি সবচেয়ে বড় ফার্ম 61টি হয়, সেক্ষেত্রে 2016 সালে দেখেছি আমরা সেটার কেন্দ্রীভূতকরণের হার 10%, যেটা 2017 সালে বৃদ্ধি পেয়ে 16% হয়েছে। আবার সবচেয়ে বড় 200টি ফার্ম যদি আমরা দেখি, তাহলে 2016 সালে ছিল যেটা 15%, সেটা 2017 সালে বেড়ে হয়েছে 25% কেন্দ্রীভূতকরণের মাত্রা। এবং সবচেয়ে বড় ফার্ম 500টি যদি আমরা দেখি, এক্ষেত্রে তার 2016 সালে জিডিপিতে শতকরা হার ছিল 25%, যেটা 2017 সালে বৃদ্ধি পেয়ে 35% হয়েছে, অর্থাৎ কেন্দ্রীকরণের হার 35%-এ উন্নীত হয়েছে। এই ছক থেকে দেশটির সামগ্রিক কেন্দ্রীকরণের মাত্রা বৃদ্ধি পাওয়ার বিষয়টি কিন্তু দেখা যাচ্ছে, যা দেশটিতে একচেটিয়া প্রভাব বৃদ্ধি পাওয়ার বিষয়টি প্রকাশ করছে। অর্থাৎ কোনো দেশের অর্থনীতিতে মোট জাতীয় উৎপাদনে যে 10টি শিল্পের অবদান যদি হয় 30 ভাগ, তাহলে আমরা বলতে পারি তার কেন্দ্রীকরণের মাত্রা হবে 30%। এবার আমরা দেখি শিল্পের গড় কেন্দ্রীকরণ। আমরা জানি যে কোনো শিল্পের মোট উৎপাদনকে তার অন্তর্গত যেসব ফার্ম রয়েছে সেই ফার্ম দ্বারা যদি ভাগ করি, তাহলেই আমরা পেয়ে যাব গড় কেন্দ্রীকরণ। একটি ফার্ম শিল্প উৎপাদনে শতকরা কত ভাগ উৎপাদন করে, সেটা কিন্তু গড় কেন্দ্রীভূতকরণ নির্দেশ করে। শিল্পের অবদানকে যদি আমরা 100% বিবেচনা করে এই ধরনের কেন্দ্রীভূতকরণ আমরা বের করতে পারি। যদি মোবাইল সেবা কোম্পানি বা মোবাইল ফোন কোম্পানির কথা বলি, যে ফার্মের সংখ্যা এখানে 5টি, আর আমরা জানি যে 100% আমরা বিবেচনা করেছি শিল্পের অবদানকে, তাহলে গড় কেন্দ্রীভূতকরণের হার হবে 100% ভাগ 5 = 25%। আমরা যদি একটা ছকের মাধ্যমে বিষয়টা দেখি, তাহলে দেখি যে এখানে আমরা দেখেছি শিল্পে 3টি ক্যাটাগরি, অর্থাৎ এ, বি, সি, এবং ফার্মের সংখ্যা দেখেছি আমরা 10, 20, 25টি ফার্ম, এবং শিল্পের উৎপাদন দেখিয়েছি আমরা যেটা পার্সেন্টেজে, এবং গড় কেন্দ্রীভূতকরণ সেটাও আমরা দেখিয়েছি পার্সেন্টেজ। তাহলে এই শিল্পে ফার্মের সংখ্যা 10টি, গড় কেন্দ্রীভূতকরণের হার ছিল 10%। বি শিল্পে ফার্মের সংখ্যা 20টি এবং গড় কেন্দ্রীভূতকরণের হার 5%। সি শিল্পে ফার্মের সংখ্যা 25টি এবং গড় কেন্দ্রীকরণ এখানে 4%। তাহলে দেখা যাচ্ছে ফার্মের সংখ্যা বাড়ার সাথে সাথে গড় কেন্দ্রীভূতকরণের হার হ্রাস পাচ্ছে। অর্থাৎ গড় কেন্দ্রীকরণের ক্ষেত্রে শিল্পের অন্তর্গত ফার্মের সংখ্যা যত বেশি হবে, তার কেন্দ্রীভূতকরণের হার তত হ্রাস পাবে। এবার দেখব আমরা শিল্পের বাজার কেন্দ্রীকরণ। কোনো দ্রব্য এবং সেবার উৎপাদন যদি
কয়েকটি ফার্ম কর্তৃক নিয়ন্ত্রিত হয় তাকে আমরা বলছি বাজার কেন্দ্রীকরণ। অন্যান্য অবস্থা স্থির থেকে এখানে ফার্মের সংখ্যা যত কম হবে বাজার কেন্দ্রীকরণের মাত্রা তত বেশি হবে। এ প্রসঙ্গে অর্থনীতিবিদ আর বার্থওয়েলের মতে বাজার কেন্দ্রীকরণ বলতে এমন একটা অবস্থা বোঝায় যখন কোনো শিল্প বা বাজার অল্প সংখ্যক নেতৃস্থানীয় উৎপাদক দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা যদি বলি উদাহরণ হিসেবে সাবান এবং মোবাইল শিল্পের কথা, বাংলাদেশে গায়ে মাখা সাবানের 80% গ্রাহক হলো লিভার ব্রাদার্স। এর লাক্স ব্যবহার করে সবাই, তাই বলা যায় যে সাবান শিল্প বা সাবানের বাজার লিভার ব্রাদার্স দ্বারা কেন্দ্রীভূত হয়েছে। আবার মোবাইল শিল্পের ক্ষেত্রে আমরা দেখি যে এখানে রয়েছে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এই ধরনের কোম্পানিগুলোতে বেশি মানুষ ক্রয় করে। তাই এই তিনটি কোম্পানি যদি 80%-এর বেশি গ্রাহকের সেবা দিয়ে যায় তাহলে বলা যায় যে মোবাইল সেবার শিল্প এই তিনটি কোম্পানির মধ্যে কেন্দ্রীভূত হয়েছে। আমরা জেনে নিলাম শিল্পের কেন্দ্রীভূতকরণের প্রকারভেদগুলো সম্পর্কে। এবার আমরা দেখব শিল্পের বাজার এবং গড় কেন্দ্রীকরণের মধ্যে কী কী পার্থক্য রয়েছে। প্রথমে আমরা দেখি সংজ্ঞাগত। আমরা জানি কোনো শিল্প বাজার অল্প সংখ্যক নেতৃস্থানীয় ফার্ম দ্বারা নিয়ন্ত্রিত হলে সেটা হয় বাজার কেন্দ্রীকরণ। আবার যদি কোনো শিল্পের অন্তর্গত কোনো একটি ফার্ম শিল্পের কত শতাংশ নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে গড় কেন্দ্রীকরণ। ফার্মের সংখ্যা যদি দেখি আমরা, গড় কেন্দ্রীভূতকরণে ফার্মের সংখ্যা যত কম হবে কেন্দ্রীভূতকরণের মাত্রা তত বেশি হবে। আর বাজার কেন্দ্রীভূতকরণের ক্ষেত্রে ফার্মের সংখ্যা বিবেচনায় এখানে কতিপয় ফার্মের আয়তনকেই বিবেচনা করা হয়। উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে একটা শিল্পে অন্তর্ভুক্ত ফার্মের সংখ্যা 5টা হলে গড় কেন্দ্রীভূতকরণ হবে 100/5 বা 20%। আর এই 5টি ফার্ম যদি সংশ্লিষ্ট শিল্পের 80% বাজার নিয়ন্ত্রণ করে তাহলে আমরা বলতে পারবো এই 5টি ভাগের মধ্যে বেশিরভাগ বা অধিকাংশ কেন্দ্রীভূতকরণ হয়েছে। বিবেচ্য বিষয়, গড় কেন্দ্রীভূতকরণের ক্ষেত্রে শুধু ফার্মের সংখ্যা বিবেচনা করা হয়, ফার্মের আয়তন কিন্তু বিবেচনা করা হয় না। আর বাজার কেন্দ্রীভূতকরণের ক্ষেত্রে ফার্মের আয়তনের পাশাপাশি ফার্মের সংখ্যাটাও বিবেচনা করা হয়। গড় কেন্দ্রীভূতকরণ একটি শিল্পের প্রেক্ষিতে যেমন বিবেচনা করা হয় তেমনি অর্থনীতির প্রেক্ষাপটেও বিবেচনা করা হয়। আর বাজার কেন্দ্রীভূতকরণ একটা দ্রব্য বা সেবা কিংবা একটা শিল্পের কথা বিবেচনা করে। গড় কেন্দ্রীভূতকরণের ক্ষেত্রে ছোট বড় সকল ফার্মের গুরুত্ব সমান, এক্ষেত্রে ফার্মের আয়তন বিবেচনায় আসে না। অন্যদিকে বাজার কেন্দ্রীভূতকরণের ক্ষেত্রে ফার্মের আয়তন বিবেচনা করা হয় বা বৃহদায়তন ফার্ম গুরুত্ব পায়। আমরা এখন দেখি শিল্পের সামগ্রিক কেন্দ্রীকরণ এবং বাজার কেন্দ্রীভূতকরণের মধ্যে পার্থক্য। প্রথমে আমরা দেখি সংজ্ঞাগত যে পার্থক্য রয়েছে। সামগ্রিক কেন্দ্রীভূতকরণ বলতে আমরা বুঝি যে অর্থনীতির কতিপয় ফার্ম শিল্পের মধ্যেই দেশের অধিকাংশ উৎপাদন বা সম্পদ কেন্দ্রীভূত থাকে। আর বাজার কেন্দ্রীভূতকরণ হলো কোনো শিল্প বাজার অল্প সংখ্যক নেতৃস্থানীয় ফার্ম দ্বারা নিয়ন্ত্রিত হয়। ধারণাগত পার্থক্য যদি দেখি, অধিকাংশ ফার্ম কোনো অর্থনীতির মোট উৎপাদন নিয়ন্ত্রণ করলে তাকে আমরা সামগ্রিক কেন্দ্রীকরণ বলতে পারি। আবার কোনো শিল্প উৎপাদন কতিপয় বৃহদায়তন ফার্ম কর্তৃক নিয়ন্ত্রিত হলে সেটাকে আমরা বলছি বাজার কেন্দ্রীভূতকরণ। উদাহরণ হিসেবে যদি ধরি, আমরা অর্থনীতির 10টি শিল্প মোট উৎপাদনের 20% অবদান রাখছে, যা হচ্ছে সামগ্রিক কেন্দ্রীভূতকরণ। অন্যদিকে একটি শিল্পে মোট উৎপাদনের 70% 3টি ফার্ম নিয়ন্ত্রণ করছে, তাহলে আমরা তাকে বলবো বাজার কেন্দ্রীভূতকরণ। উৎপাদনের সামগ্রিক কেন্দ্রীভূতকরণের ক্ষেত্রে জাতীয় উৎপাদনের প্রকৃতি সম্পর্কে লাভ করা যায় ধারণা। অন্যদিকে বাজার কেন্দ্রীভূতকরণের ক্ষেত্রে শুধুমাত্র একটা শিল্পের উৎপাদনের প্রকৃতি সম্পর্কে ধারণা করা যায়। সামগ্রিক কেন্দ্রীভূতকরণ কতিপয় শিল্পের উপর সমগ্র অর্থনীতির নির্ভরশীলতার বিষয়টি ফুটে ওঠে। অন্যদিকে বাজার কেন্দ্রীভূতকরণ একটা নির্দিষ্ট শিল্পে কতিপয় ফার্মের অবদানের প্রকৃতি তুলে ধরে। ব্যাপকতা যদি আমরা দেখি, সামগ্রিক কেন্দ্রীভূতকরণ একটা বড় ধারণা
যেখানে অর্থনীতির সমগ্র চিত্র বা সমগ্র অর্থনীতির চিত্রটা দেখা যায়। আর বাজার কেন্দ্রীভূতকরণ একটি সংকীর্ণ ধারণা, যেখানে খণ্ডিত চিত্র তুলে ধরে। এবার আমরা দেখি শিল্পের সামগ্রিক এবং গড় কেন্দ্রীভূতকরণের মধ্যে পার্থক্য। আমরা আগেই জেনে নিয়েছি শিল্পের সামগ্রিক কেন্দ্রীভূতকরণ হচ্ছে এমন একটা অবস্থা যেটা অর্থনীতির কতিপয় ফার্ম বা শিল্পের মধ্যে দেশের অর্থনৈতিক সম্পদ বা উৎপাদন কেন্দ্রীভূত থাকে। আর একটা শিল্পের অন্তর্গত কোনো একটি ফার্ম শিল্পের মোট কত শতাংশ বা উৎপাদন নিয়ন্ত্রণ করে, তাই হচ্ছে গড় কেন্দ্রীভূতকরণ। সামগ্রিক কেন্দ্রীভূতকরণ দেশের সকল শিল্পের প্রেক্ষিতে কতিপয় শিল্পের গুরুত্ব তুলে ধরে। আর গড় কেন্দ্রীভূতকরণ একটি ফার্ম সংশ্লিষ্ট শিল্পের মোট কত শতাংশ নিয়ন্ত্রণ করে তা তুলে ধরে। উদাহরণ হিসেবে যদি ধরি, একটা অর্থনীতি 10টি শিল্প মোট উৎপাদনের 20% অবদান রাখছে, যেটা হচ্ছে আমরা বলছি সামগ্রিক কেন্দ্রীভূতকরণ। অন্যদিকে ধরা যাক একটা শিল্পে অন্তর্ভুক্ত ফার্মের সংখ্যা 10টি, এক্ষেত্রে গড় কেন্দ্রীভূতকরণ হবে 100/10 = 10%। আমরা যদি দেখি শিল্পের সামগ্রিক কেন্দ্রীভূতকরণ একটা বড় ধারণা, সমগ্র অর্থনীতির চিত্র এখানে দেখা যায়। আর গড় কেন্দ্রীভূতকরণ একটি সংকীর্ণ ধারণা, যেখানে কেবল একটি শিল্প সম্পর্কে ধারণা লাভ করা যায়। সামগ্রিক কেন্দ্রীভূতকরণ কতিপয় শিল্পের উপর সমগ্র অর্থনীতির নির্ভরশীলতা বিষয়টি ফুটে ওঠে। আর গড় কেন্দ্রীভূতকরণের ক্ষেত্রে কোনো ফার্ম গড়ে একটা শিল্পের কত শতাংশ উৎপাদন নিয়ন্ত্রণ করে তাই দেখা যায়। সামগ্রিক কেন্দ্রীভূতকরণের ক্ষেত্রে জাতীয় উৎপাদনের প্রকৃতি সম্পর্কে জানা যায়। অন্যদিকে গড় কেন্দ্রীভূতকরণের ক্ষেত্রে একটি শিল্পের উৎপাদন প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। সবশেষে আমরা দেখি কেন্দ্রীভূতকরণ একচেটিয়া ক্ষমতার মধ্যে সম্পর্ক। আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করলাম তাতে আমরা বুঝতে পেরেছি যে কেন্দ্রীকরণ এবং একচেটিয়া ক্ষমতা দুটো পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। সাধারণত কোনো শিল্পে যদি কেন্দ্রীভূতকরণের হার বৃদ্ধি পায়, তাহলে ওই শিল্পে বিভিন্ন ফার্মের যে একচেটিয়া কর্তৃত্ব সেটা কিন্তু বেড়ে যায়। এই প্রসঙ্গে আর বার্থওয়েল বলেছেন যে একচেটিয়া ক্ষমতা ও বাজার কেন্দ্রীকরণ ধারণা দুটো পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং পরিমাপের ক্ষেত্রে এদেরকে পরস্পর থেকে পৃথক করা যায় না। 3 ধরনের কেন্দ্রীভূতকরণের সাথে একচেটিয়া ক্ষমতার যে সম্পর্ক সেটা তুলে ধরলাম। অর্থাৎ দেখি আমরা কি সম্পর্ক রয়েছে। গড় কেন্দ্রীকরণের ক্ষেত্রে বাজার ফার্মের সংখ্যা যত কমে, গড় কেন্দ্রীকরণের হার তত বৃদ্ধি পায়। বাজারে ফার্মের সংখ্যা যত কমে তত গড় কেন্দ্রীকরণ হার বৃদ্ধি পায়, যেটা আমরা আগেও দেখেছি। এর ফলে কি হয়, একচেটিয়া কর্তৃত্ব বাড়ে। আমরা যদি উদাহরণ হিসেবে ধরি যে কোনো বাজারে কোনো শিল্পে 5টি ফার্ম থাকে, তাহলে গড় কেন্দ্রীভূতকরণের হার হবে 20। ফার্মের সংখ্যা 2টি বা 1টি হলে গড় কেন্দ্রীভূতকরণের হবে 5। দেখা যাচ্ছে ফার্মের সংখ্যা কমার সাথে সাথে কেন্দ্রীভূতকরণের হার কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং একচেটিয়া ক্ষমতা বেড়ে যাচ্ছে। আবার বাজার কেন্দ্রীকরণের ক্ষেত্রে কেন্দ্রীভূতকরণের হার বাড়ার সাথে সাথে একচেটিয়া ক্ষমতা বেড়ে যায়, যেটা আমরা আগেও দেখেছি। বাজার কেন্দ্রীকরণের সাথে কেন্দ্রীভূতকরণের হার যেহেতু বেড়ে যায়, একচেটিয়া ক্ষমতাও বেড়ে যায়। উদাহরণ হিসেবে যদি আমরা ধরি, কোনো একটা শিল্পে একটি ফার্ম উৎপাদনে 80% যোগান দেয়, যা উচ্চমাত্রার বাজার কেন্দ্রীভূতকরণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। অন্যদিকে কেন্দ্রীভূতকরণের মাত্রা যত বাড়ে, একচেটিয়া কর্তৃত্ব তত বেশি বেড়ে যায়। সামগ্রিক কেন্দ্রীকরণের ক্ষেত্রে জিডিপিতে নির্দিষ্ট সংখ্যক ফার্মের অবদান যত বেশি হবে, প্রতিষ্ঠানগুলোর উপর জাতীয় অর্থনীতির নির্ভরশীলতাও তত বাড়ে। এভাবে কাজেই স্বাভাবিকভাবেই স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো একচেটিয়া ক্ষমতা প্রতিষ্ঠিত করে। যে আমরা দেখে নিলাম যে কেন্দ্রীভূতকরণ এবং একচেটিয়া ক্ষমতার মধ্যে যেসব সম্পর্ক রয়েছে সেগুলো আমরা জানলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে নিলাম শিল্পের কেন্দ্রীয়করণের প্রকারভেদ সম্পর্কে। শিল্পের কেন্দ্রীয়করণের প্রকারভেদের প্রত্যেকের সাথে প্রত্যেকের পার্থক্য সম্পর্কে। আশা করি তোমরা
বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা যদি বাসায় বইটা খুলে আরেকটু পড়ো তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা পরবর্তীতে শিল্প অর্থনীতির ৪র্থ অধ্যায়ের আরও নতুন নতুন বিষয় নিয়ে ফিরে আসব। সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।